আসসালামু আলাইকুম। ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 ডিমের পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি, সেই সাথে কেকের ক্রিম তৈরি করা এবং কেক ডেকোরেশন করার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে। যারা একদমই স্পঞ্জ কেকটি তৈরি করতে পারেন না তারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন। সবকিছু একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য এখানে একটা চালনি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি কর্নফ্লাওয়ার ছাড়াই একদম পারফেক্ট স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাবো। এবারে উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে। সবকিছু ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে ময়দা আর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নেওয়ার জন্য। আমি অফ ক্যামেরায় আরো একবার চেলে নিব। মিশানো হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বলে 4টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলোকে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর চিনিটাকে এখন অল্প অল্প করে দিব আর বিট করে নিব। ডিমটা এরকম কিছুটা ফেনা না করে যদি প্রথম অবস্থাতেই চিনিটা দিয়ে দেওয়া হয় তাহলে হঠাৎ করে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে, তখন কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হতে পারে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করিনি, একসাথেই বিট করে নিচ্ছি। এভাবেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নেওয়া যায়, তবে আপনারা চাইলে কুসুমটা আলাদা করেও ডিমের ফোমটা তৈরি করতে পারেন। চিনিটা অল্প অল্প করে দিয়ে বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বিটার স্পিডটাকে বাড়িয়ে বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে আর চিনিটা গলতে চাইবে না। চিনিটা যদি ভালো করে না গলে তাহলে কিন্তু স্পঞ্জ কেকটাও পারফেক্ট হবে না। আমি চিনিটাকে 3-4 বার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর বিটার স্পিডটাকে একে রেখে বিট করে নিচ্ছি চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত। আর এভাবেই আমি বিটার স্পিডটাকে 1 আর 2 রেখে বিট করে নিব যতক্ষণ না ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর আপনারা চেষ্টা করবেন ডিমের ফোমটা তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য, এতে করে ডিমের ফোমটা তৈরি করতে যেমন সুবিধা হবে আর খুব দ্রুতই কিন্তু ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ডিমের ফোমটা একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে আপনারা অবশ্যই চেক করে নেবেন ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়েছে কিনা। উপর থেকে এভাবে দাগ কেটে দেখবেন দাগটা 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে ডেবে যাচ্ছে, তাহলে বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। এবার চেলে রাখা ময়দার মিশ্রণটাকে আবারও চালনি দিয়ে চেলে দিয়ে দিব, এতে করে ময়দার মিশ্রণটা খুব সহজেই মিশে যাবে আর কোনো লাম্পস তৈরি হবে না। আর সবগুলো ময়দা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। অনেকেই ডিমের ফোমটা পারফেক্ট ভাবে তৈরি করেন ঠিকই, শুকনো উপকরণগুলোকে মিশাতে গিয়ে ডিমের ফোমটা চুপসে ফেলেন, তখন কেকটাও কিন্তু ভালো হয় না। তাই এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু খুবই আস্তে ধীরে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন উপকরণগুলো চেলে নেওয়ার পর আমি বিটারের কাঁটাটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে পারেন, তবে যেটা দিয়ে মিশান না কেন সময় নিয়ে আস্তে ধীরে মিশাতে হবে, ফোমটা কোনোভাবেই ডাবিয়ে ফেলা যাবে না। প্রথম ধাপে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো চেলে দিয়ে দিচ্ছি। আর অনেকেই হয়তো খেয়াল করেছেন এখানে আমি এখনো তেল দেইনি। স্পঞ্জ কেকে তেল দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না, দিলেও হয় আবার না দিলেও হয়, তবে আপনারা যদি দিতে চান সেই ক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ পর্যন্ত তেল দিতে পারবেন, এর বেশি কিন্তু দেয়া যাবে না। বাকি সব ময়দাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও বিটারের কাঁটাটা দিয়ে আলতো হাতে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার মিশিয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আজকে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্সটা দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আরো আগে দিয়ে মিশিয়ে নেবেন। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আমি আবারও কেকের ব্যাটারের সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিরকম ফোমি এবং থকথকে একটা ব্যাটার হয়েছে। স্পঞ্জ কেকের জন্য কিন্তু এরকম ফোমি টাইপেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ব্যাটারটা কেকের মোল্ডে ঢেলে নিতে হবে। আজকের কেকটা বেক করার জন্য এখানে আমি 2 সাইজের কেকের মোল্ড নিয়েছি। একটা মোল্ড হচ্ছে 6 ইঞ্চি আর একটা হচ্ছে 9 ইঞ্চি। মোল্ডের ভিতরে বেকিং পেপার কেটে তেল ব্রাশ করে নিয়েছি। আর তেলটা কিন্তু শুধুমাত্র মোল্ডের নিচের অংশে ব্রাশ করতে হবে, সাইডে কিন্তু ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা একদম সাইড থেকে খুলে চুপসে যাবে। তো দেখতেই পাচ্ছেন 2টা মোল্ডেই সমানভাবে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
মোল্ডের ভিতরে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার দুইটা মোল্ডই ধরে ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে আসবে। এবার একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে সমান করে দিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে বেক হবে। এবার এই কেকগুলোকে আমি ওভেনে বেক করে নিব। তার জন্য ওভেনটাকে আমি আগে থেকে 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর কেকগুলোকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য আমি এগুলোকে বেক করে নিয়েছি। এরপর কেকগুলোকে ওভেন থেকে বের করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার কেকগুলোকে আনমোল্ড করে নিব। তার জন্য একটা ব্রেড নাইফ দিয়ে কেকগুলোকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে খুব সহজেই কেকটা খুলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি আর মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে কেকটা কিন্তু উপর থেকে একটুও চুপসে যায়নি, একদম সমানভাবে বেক হয়েছে। আর কতটা সফট হয়েছে কেকটা দেখতেই পাচ্ছেন। এবার বাকি কেকটাও আনমোল্ড করে নিচ্ছি। এই কেকটাও দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে কেকগুলো। রেসিপিটি সম্পূর্ণ ফলো করে যদি আপনারাও বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকগুলো কিন্তু এরকম পারফেক্ট হবে। কেকগুলোকে আমি ডেকোরেশন করে নিব। তার জন্য কেকগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি কেকগুলো দেখে আপনারা বুঝতে পারছেন, বলে বোঝানোর আসলে কিছুই নেই। কেকটা ডেকোরেশন করার জন্য এখানে ক্রিমটা রেডি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে হুইপড ক্রিম। ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা অবস্থাতে নিয়েছি। এখন যেহেতু শীতকাল তাই একটু গলানো অবস্থায় নিয়েছি, তবে গরমের সময় ক্রিমটা একটু বরফ অবস্থাতে থাকবে, ওই অবস্থাতে বিট করে নিতে হবে। এবার ক্রিমটাকে একটু ঘন হয়ে আসা পর্যন্ত লো স্পিডে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর আবারও লো স্পিডে বিট করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত। এখানে আপনারা চাইলে চিনিটা গুঁড়া করে দিতে পারেন, এতে করে খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যাবে। চিনিটা যখন একদম গলে মিশে যাবে ওই পর্যায়ে বিটারের স্পিডটাকে বাড়িয়ে ধুয়ে দিয়ে বিট করে নিতে হবে। তাহলে দেখবেন খুব দ্রুতই ক্রিমটা তৈরি হয়ে যাবে। কয়েক মিনিট বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর ক্রিমটা কিন্তু এরকম স্মুথ করে তৈরি করে নিতে হবে, অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। এই পর্যায়ে ক্রিমটাকে একটু উল্টো করে ধরে দেখবেন ক্রিমটা একটু নড়ে যাচ্ছে না বা পড়েও যাচ্ছে না। ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। কেকটা যেহেতু আমি 2টা কালারে সাজাবো তাই আরো একটা বাটিতে আমি কিছুটা ক্রিম আলাদা করে নিচ্ছি। সাদা ক্রিমটা সাইডে রেখে দিচ্ছি। এই ক্রিমটা দিয়ে আমি কেকের উপরের ফুলগুলো তৈরি করে নিব। আর বেশি অর্ধেক ক্রিমের মধ্যে আমি কিছুটা ফুড কালার অ্যাড করছি। এখানে আমি কয়েক ফোঁটা রেডম্যানের পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। এবার ক্রিমের সঙ্গে কালারটা ভালো করে মিশিয়ে নিব। কালারটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হালকা পিঙ্ক কালার চলে এসেছে। এবার কেকটাকে ডেকোরেশন করে নিব। তার জন্য একটা কেক বোর্ডের উপরে আমি কিছুটা ক্রিম একটা প্যালেট নাইফের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি বড় যে কেকের স্লাইসটা করে রেখেছিলাম সেখান থেকে এক পিস দিয়ে দিচ্ছি। এবার কেকের উপরে দিয়ে দিতে হবে সুগার সিরাপ। সম্পূর্ণ কেকটাই কিন্তু সুগার সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে। সুগার সিরাম দিয়ে কেকটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এবার এর উপরে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব। পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নাইফটা দিয়ে আমি সমান করে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এর উপরে আরো এক পিস কেক দিয়ে দিতে হবে। এরপর আবারও সুগার সিরাম দিয়ে কেকটাকে ভিজিয়ে নিতে হবে। সম্পূর্ণ কেকটার উপরে সুগার সিরাম দিয়ে দেওয়ার পর এবার বেশি করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিব। কেকের উপরে এবং সাইডে ক্রিমটা দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকটাকে প্রথমে ক্রাম কোট করে নিয়ে তারপর ফিনিশিংটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি একদম ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দেওয়ার পর 6 ইঞ্চি সাইজের যে কেকটা বেক করে রেখেছিলাম সেখান থেকে এক পিস দিয়ে দিচ্ছি। সেম একইভাবে এর উপরেও সুগার সিরাম দিয়ে দিতে হবে, তারপর ক্রিম দিয়ে দিতে হবে। সেম একইভাবে আমি প্রত্যেকটা কেকের পিস দিয়ে দিয়ে সুগার সিরাম এবং ক্রিম দিয়ে কোট করে নিব। সবগুলো কাজ একই হওয়াতে আমি ভিডিওটা অনেকটা স্কিপ করে দিলাম। সম্পূর্ণ কেকটাকে ফুল ফিনিশিং দিয়ে দেওয়ার পর এবার সাদা ক্রিমটা দিয়ে আমি ফুল ডেকোরেশনটা করে নিব। ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে 1M নজেলটা দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। প্রথমে আমি কয়েকটা গোলাপ তৈরি করে নিচ্ছি। এরপর স্টার ডিজাইন দিয়ে আমি পুরো কেকটাকে ডিজাইন করে নিচ্ছি। আসলে আমার হাতে একদমই সময় ছিল না তাই আমি একদম তাড়াহুড়া করে ডিজাইনটা করে নিয়েছি। সম্পূর্ণ কেকটাকে ডিজাইন করে নেওয়ার পর আমি সাদা ক্রিমটা দিয়ে কিন্তু নাম লিখে নিয়েছি। আসলে যারা কেকটা নিয়েছিল যেভাবে নাম লিখতে বলেছিল আমি সেভাবেই কিন্তু লিখে দিয়েছি। এরপর কেকের উপরে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে আমি কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। কেকের রেসিপি এবং কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।